আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ইন্টিগ্রেশনে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ইন্টিগ্রেশন বলতে আমরা মূলত কী বুঝি, ইন্টিগ্রেশনের ধারণা আসলো কোথা থেকে, ক্ষেত্রফল নির্ণয়ের সাথে ইন্টিগ্রেশনের সম্পর্ক কোথায়, এবং সবশেষে অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে কেন শেষে প্লাস সি ব্যবহার করতে হয়। তো যেহেতু আমরা এইচএসসির ইন্টিগ্রেশন নিয়ে কথা বলছি, সেহেতু গত ক্লাসের বেসিক আলোচনাকে আমরা যথেষ্ট হিসেবে ধরে নিচ্ছি। তাই আজকে আমরা মূলত ম্যাথ করব। তো ইন্টিগ্রেশনে বিশাল বিশাল চ্যাপ্টারের অনেকগুলো ম্যাথকে আমরা কয়েকটি টপিকে ভাগ করেছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে মূলত আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো টাইপ 1-এ প্রথমে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে ম্যাথের শুরুতে আমরা কোন জিনিসটার দিকে নজর দিব। তারপরে হচ্ছে বলা হলো যে কোন একটা রাশিকে এক্স এর সাথে তুলনা করতে হলে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হয়, এবং সবশেষে এক্স এর সাথে কোনো সহগুণক গুণ আছে কিনা। তো এই বিষয়গুলো নজরদারি করে আমাদের ফার্স্টের টাইপটা করতে হবে, বা ফার্স্ট টাইপের ম্যাথগুলো করতে হবে। এবং সবশেষে আমরা একটা প্র্যাকটিস সেশন রেখেছি, যেখান থেকে আমরা প্র্যাকটিস করার সুযোগ পাব। তো প্রথমে হচ্ছে আমরা দেখব যে কোনো ডিরেক্ট সূত্রে যাচ্ছে কিনা। তো যদি কোনো ডিরেক্ট সূত্রে চলে যায়, তাহলে আমরা তো সেই সূত্র ব্যবহার করব, এটার কোনো অবকাশ নেই বলার। তো এরকমটা খুব কমই হয়। তো এরপর দেখতে হবে এক্স এর সাথে কোনো সহগুণক গুণাকার আছে কিনা। তো যদি সহগুণক থাকে, তাহলে সেটাকে সেই যোগজীকরণের পরে তাকে ভাগ দিতে হবে, যেটা আমরা ম্যাথ করার সময় দেখতে পাবো। এবং দেখতে হবে যে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এক্স এর পাওয়ার কি 1 আছে কিনা। যদি এক্স এর পাওয়ার 1 থাকে, তাহলে আমরা তাকে ডিরেক্ট ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারবো। আমরা যদি হচ্ছে সূত্রগুলো দেখে থাকি ইন্টিগ্রেশনের, সেখানে আমরা দেখব যে এক্স এর পাওয়ারগুলো 1ই থাকে। তো চলো শুরু করা যায়। তো ফার্স্ট এক্সাম্পলে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে ডিএক্স আছে, আর নিচে হচ্ছে 3 + 2x স্কোয়ার আছে। এবং এটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে হচ্ছে লিমিট দেওয়া আছে, মানে আপার লিমিট হচ্ছে 4 আর লোয়ার লিমিট হচ্ছে -1। তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট একটা অন্তরীকরণ, তার মানে এটা একটা ডেফিনিট ভ্যালু থাকবে। তো এখন এটাকে কি করা যায়, এটাকে আমরা সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছি যে 3 + 2x⁻² dx করা হয়েছে। এটা কেন করা হলো? কারণ হচ্ছে কি আমরা চাচ্ছি যে ডিরেক্ট কোনো সূত্রে ফালানো যায় কিনা, বা সূত্রের ফরম্যাটে নেওয়া যায় কিনা। তো এখন এটা যে এরকম দাঁড়াইছে, সেটাকে আমরা একটু চিন্তা করতে পারি এইভাবে, যে ইন্টিগ্রেশন অফ x⁻n dx। তাহলে আমরা যদি 3 + 2x কে x এর সাথে কম্পেয়ার করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 + 2x মানে হচ্ছে x, আর -2টা হচ্ছে n, তাহলে x⁻n dx। তাহলে আমাদের একদম ডিরেক্টলি সূত্রের সাথে যাচ্ছে। এখন এখানে ব্যাপার হচ্ছে গিয়ে কেন আমরা 3 + 2x কে x এর সাথে কম্পেয়ার করলাম। তো এটার বিষয়টা আমরা আগে বলে এসেছি যে 3 + 2x একটা রাশি। তাহলে এখানে যে এক্সটা আছে, সেই এক্স এর পাওয়ারটা কত? সেই এক্স এর পাওয়ারটা হচ্ছে 1। তাহলে যদি কোনো একটা রাশির ভিতরে এক্স এর পাওয়ার 1 থাকে, তাহলে পুরো জিনিসটাকে আমরা এক্স এর সাথে কম্পেয়ার করতে পারবো। তাহলে যেহেতু হচ্ছে গিয়ে এক্স এর পাওয়ার এখানে 1 আছে, সেহেতু আমরা এটাকে পুরোপুরি এই সূত্রটার সাথে, যে x⁻n dx এর যে সূত্রটা ইন্টিগ্রেশনে, তার সাথে তুলনা করতে পারি। তাহলে এখন তো জিনিসটা সহজ হয়ে গেছে, যেখানে আমাদের ফার্স্টে বলা আছে যে 3 + 2x⁻n+1। তাহলে n+1 হবে হচ্ছে -2 + 1 ডিভাইডেড বাই হচ্ছে n+1 যেটা আছে -2 + 1 লেখা আছে। বাট এখানে একটা ইনটু 2 করা আছে। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই যে x যেটা আছে, সেটার সাথে একটা এক্সট্রা করে 2 গুণ আকারে আছে। কি যোগ আছে কি বিয়োগ আছে সেটা দেখতে হবে না, দেখতে হবে এই যে x যেটা, তার সাথে কি গুণ আকারে আছে। তো যেটা গুণ আকারে থাকবে তাকে আমাদের ভাগ দিতে হবে। তারপর এখানে হচ্ছে কি আপার লিমিট 4 এর জায়গায় বসলো, -1 এর জায়গায় বসলো। এবার জাস্ট ক্যালকুলেশন করলাম, এখান থেকে একটা -2 আসে, তাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে হয়ে যায় -1/2। আর এখানে কি করলাম আমরা, এখানে হচ্ছে 3 + 2x⁻1 ছিল, এটাকে আমরা লিখতে পারি 1/3 + 2x, আর বাদ বাকি যা আছে সেম। দেন আমাদের কি আসলো, দেন আমাদের যে বিষয়টা আসলো যে -1/2 এর মতো থাকলো। এখন হচ্ছে এই যে আপার লিমিটটা, সেটা একবার এখানে ইনসার্ট হবে, তারপর একটা মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা ইনসার্ট হবে। তাহলে আমাদের কি হবে, 1/3 + 2x এর জায়গায় 4 আসবে, আর এখানে একটা সূত্রের মাইনাস থাকবে, আর এখানে হচ্ছে 1/3 + 2x, x এর জায়গায় এবার বসবে হচ্ছে -1। দেন আমাদের সিম্পলি ক্যালকুলেশন করলেই একটা মান চলে আসবে, তো সেটা হবে 5/11। তো আমরা যেহেতু বলেছিলাম যে এটা একটা নির্দিষ্ট অন্তরীকরণ, তাহলে তার একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, এখানে কোনো প্লাস সি ব্যবহার করতে হবে না।
সো আমাদের এই যে এখান থেকে আমাদের বিষয়টা কি বুঝতে হবে যে কিভাবে আমরা মানে ডিরেক্টলি কোন ক্রাইটেরিয়াতে আমাদের সূত্রটাতে মানে সূত্রের সাথে ডিরেক্টলি আমরা কম্পেয়ার করতে পারবো। কোন ক্রাইটেরিয়াতে? যখন হচ্ছে গিয়ে কোন একটা রাশির ভিতরে যে এক্সটা আছে সেই এক্স এর পাওয়ারটা যদি 1 থাকে। যেমন এই উদাহরণটাতে যদি আমাদের এমন থাকতো যে 3 + 2x স্কয়ার, মানে এই এক্স এর উপর যদি একটা স্কয়ার থাকতো তাহলে কিন্তু এই বিষয়টাকে আমরা এক্স পুরোপুরি এক্স এর সাথে কম্পেয়ার করতে পারতাম না, তখন আমাদেরকে অন্য একটা উপায়ে অবলম্বন করতে হতো। তো তাহলে আমাদের দেখতে হবে যে এক্স এর উপর পাওয়ার কি 1 আছে কিনা এই রাশিটার মধ্যে, আর এক্স এর সাথে যদি কোনো সহগুণক থাকে সেটাকে অবশ্যই ভাগ দিতে হবে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই। এখানে কি বলা আছে, sin y ডিভাইডেড বাই cos স্কয়ার y dy। তো এখানে আমাদের হচ্ছে dy লেখা আছে দেখে অনেকে বলতে পারে যে dy কেন। আমরা গত ক্লাসেই বলেছিলাম যে আমাদের যে ইন্টিগ্রেশনটা আছে এই dy বা dx এগুলো আসলে বোঝায় যে কার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে চাই। তার মানে এখানে যেহেতু dy বলা আছে তার মানে এটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে। আর এখানে যেহেতু এই মানগুলো হচ্ছে y এ দেওয়া আছে তার মানে এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো কোনো কনস্ট্যান্ট মান না, এগুলো এটার উপর নির্ভরশীল। তাহলে যেহেতু নির্ভরশীল সেহেতু এর ইন্টিগ্রেশন হবে। যদি কেউ নির্ভরশীল না হয় তখন তাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, বা সেটা যদি কনস্ট্যান্ট হয়। যেমন এর আগের উদাহরণে আমরা এই যে এখানে যে ক্যালকুলেশন করে যে মাইনাস হাফটা ছিল সেই হাফটাকে বাইরে নিয়ে আসছি, কারণ সেই হাফটা মধ্যে কোনো এক্স ছিল না। তো যদি এক্স থাকে তার মানে হচ্ছে এটার মধ্যে ডিপেন্ডেন্স আছে, তার মানে ওটাকে ভিতরে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা সেকেন্ডে কি করতে পারি, এটা তো ডিরেক্ট কোনো সূত্রে যাচ্ছে না, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমরা যদি একটা কাজ করি sin y ডিভাইডেড বাই cos y রাখি ইন্টু 1/cos y করে দিই, তাহলে কেমন হয়? তাহলে জিনিসটা দেখা যায় এরকম যে sin y ডিভাইডেড বাই cos y মানে tan y, আর 1/cos y মানে হচ্ছে sec y, আর dy এর মতো থাকলো। তাহলে এটা অনেকটা এই সূত্রের সাথে যাচ্ছে না, sec x ইন্টু tan x dx সমান sec x প্লাস c। এখানে একটা বিষয় হচ্ছে যে এগুলো ছিল x এক্সিসের সাপেক্ষে, এই জন্য সব x ছিল। এখানে যেহেতু y এক্সিসের সাপেক্ষে এই জন্য এখানে সব y আছে। তার মানে আমরা ডিরেক্টলি লিখতে পারি sec y প্লাস c। কেন প্লাস c? কারণ হচ্ছে এটা একটা অনির্দিষ্ট যোগজীকরণ, তার মানে এটা একটা নির্দিষ্ট ভ্যালু নেই, এখানে হচ্ছে একটা আননোন একটা কনস্ট্যান্ট আছে, বা এটাকে আমরা বলি আরবিট্রারি কনস্ট্যান্ট। তো পাশে লিখে দিতে পারো হোয়ার c ইজ এন আরবিট্রারি কনস্ট্যান্ট। তারপর এক্সাম্পলটাতে যদি আমরা যাই তাহলে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে sin x। এখন এটার উপরে কি আছে, এটা কি sin x টু দি পাওয়ার 0 নাকি sin x ডিগ্রি? ডেফিনেটলি এটা sin x ডিগ্রি হবে। কারণটা কি, যে x এর উপর যদি আমাদের 0 থাকতো, x টু দি পাওয়ার 0, ওটা মানে হচ্ছে আমরা 1 বুঝতাম। তো যেহেতু sin এর পর এখানে মূলত আমরা বুঝি যে অ্যাঙ্গেল বোঝায়, তাহলে হচ্ছে এটা হবে ডিগ্রিতে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যে নর্মালি ক্যালকুলেশনগুলো করে থাকি সেটা তো হচ্ছে এসআই ইউনিটে করে থাকি। তাহলে এসআই ইউনিটের ক্ষেত্রে কিন্তু কোন পরিমাপের একক ডিগ্রি না, কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। তার মানে আমাদেরকে এই যে এখানে ডিগ্রি আছে সেটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? তো আজকে থেকে আমরা এটা সবাই মোটামুটি জানি, তাও হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এবার এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা বের করে নিব। তাহলে আমাদের যদি এক্স ডিগ্রি হয় তাহলে আমরা কি করতে পারি, ঐকিক নিয়ম করব শুধু সুন্দর মতো। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180, তাহলে এক্স হলে এক্স ইন্টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে সাইন এক্স ডিগ্রি সমান হচ্ছে সাইন পাই এক্স ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে রেডিয়ানটা আমরা লিখলাম না। দেন এখন কি দাঁড়াচ্ছে, এই যে এরকম দাঁড়াচ্ছে সাইন পাই এক্স ডিভাইডেড বাই 180 ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে, এটা কি কোনো ডিরেক্ট সূত্রে যায়? আমরা জানি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স এর সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাস কস এক্স। তাহলে আমরা এখানে সূত্র মতো লিখতে পারি যে মাইনাস কস এক্স। এখন এই পুরা জিনিসটাকে আমরা কি এক্স এর সাথে তুলনা করতে পারি? হ্যাঁ পারি, কারণ এই যে এক্স যেটা আছে এটার পাওয়ার কিন্তু 1ই আছে, সাথে যাই গুণ থাকুক এটার পাওয়ার 1 আছে, তার মানে এটা এই পুরা জিনিসটাকে আমরা এক্স এর সাথে তুলনা করতে পারবো। তাহলে এই যে আমরা লিখছি কস এক্স। এখন কথা হচ্ছে যে এক্স এর সাথে তো এই যে পাই/180 এটা গুণাকার আছে, তার মানে ওই জিনিসটাকে আমাদের ভাগ দিতে হবে। এই জন্য আমরা ভাগ দিছি পাই/180, আর প্লাস একটা সি, কারণ এটা একটা অনির্দিষ্ট অন্তরীকরণ। এবার আর কিছুই না, এবার হচ্ছে জাস্ট একটু সমাধান করছি, এই মাইনাসটা মাইনাসের মতো রাখছি, আর এটা এই পাশে আসলে উল্টাই গেল। তাহলে 180 ডিভাইডেড বাই পাই কস পাই এক্স ডিভাইডেড বাই 180 প্লাস সি। সিম্পল এনাফ। তারপরে ম্যাথটাতে যাই। তাহলে এখানে কি আছে, এখানে আমাদের একদম ফার্স্টে যে উদাহরণটা ছিল অনেকটা ওই রকমই কিছু একটা দাঁড়াবে এখানে। যেহেতু 1 - 4x, তাহলে এক্স এর উপর পাওয়ার 1 আছে,
সাথে গুণ যাই থাকুক, এক্স এর উপর পাওয়ার 1 আছে, তার মানে এই পুরো জিনিসটাকে আমরা এক্স এর সাথে কম্পেয়ার করতে পারবো। তাহলে এক্স এর সাথে কম্পেয়ার করতে হলে আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন বানাইতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে 1 মাইনাস ফোর এক্স, এই পুরাটা হচ্ছে এই রুট, কিউব্রিক রুট মানে হচ্ছে 1/3। তাহলে যেহেতু এটা নিচে আছে তাহলে এটা হবে 1 মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু হচ্ছে টিএক্স। তাহলে এই জিনিসটা কার সাথে তুলনা করা যাবে, এই পুরো জিনিসটাকে তুলনা করা যাবে এক্স, আর এই উপরেরটাকে তুলনা করতে হবে এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এই সূত্রটা তো আমরা জানি, সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এতটুকু। এখন কথা হচ্ছে গিয়ে এই যে এখানে এক্স ছিল, এক্স এর সাথে একটা সহগুণক গুণ আকারে ছিল, সেটা হচ্ছে -4। এখানে কিন্তু +4 নাই, প্লাস থাকলে শুধু প্লাস হতো, কিন্তু এখানে সহগুণক আছে -4, এই জন্য -4 দ্বারা আমরা ভাগ করেছি। আর প্লাস সি কারণ হচ্ছে এটা একটা অন্তরীকরণ, সরি অনির্দিষ্ট যোগজীকরণ। তো এখান থেকে এরপরে হচ্ছে আমরা জাস্ট সমাধান করলাম, সমাধান করলে এরকম আসতেছে -3/8 1 মাইনাস 4x টু দি পাওয়ার 2/3 প্লাস সি। সিম্পল। এখানে আমরা মূলত কিছু প্র্যাকটিস রেখেছি, প্র্যাকটিস সেশন রেখেছি, সেখানে আমরা 4টা অঙ্ক রাখলাম যাতে করে হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে আনসারও দেওয়া আছে। তো আমরা যেই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি আরেকটু রিওয়াইন্ড করি, সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে এক্স এর সাথে তুলনা করা যাচ্ছে কিনা। কোনো একটা সূত্র দেওয়া আছে, মানে কোনো একটা অঙ্ক দেওয়া আছে, সেটাকে আমরা ডিরেক্টলি সূত্রের সাথে ফালাইতে হলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এক্সটাকে কি, এক্স এর পাওয়ার কি 1 আছে কিনা। তো আমরা প্রথম উদাহরণে যদি দেখি cos 4x, তার মানে এখানে এক্স এর উপরে পাওয়ার কত আছে, 1, সহগুণক 4 আছে, তো ওকে ফাইন, সমস্যা নেই। কিন্তু এক্স এর উপর পাওয়ার হচ্ছে 1, তার মানে এটাকে বলা যাবে cos x আকারে চিন্তা করা যাবে। তাহলে এখানে যদি এক্স এর সাথে 4 গুণ আছে, তার মানে আমাদের যাই আসুক যোগজীকরণ করে ওইটাকে আমাদের 4 দ্বারা ভাগ দিতে হবে। দেন বাকি ক্রাইটেরিয়া তোমরা মোটামুটি পারো। তারপর এখানে যা আছে a প্লাস bx, তাহলে এক্স এর সাথে পাওয়ার আছে কত, 1, তাহলে সামনে যাই থাকুক না কেন এই পুরো জিনিসটাকে a প্লাস bx, এটাকে কার সাথে তুলনা করা যাবে, এক্স এর সাথে তুলনা করা যাবে। তাহলে আশা করি এটাও তোমরা করতে পারবা। আর a টু দি পাওয়ার এটা কি আছে 4x, তার মানে হচ্ছে 4 ইন্টু এক্স, এক্স এর উপর পাওয়ার কত আছে 1, তার মানে 4x-টাকে আমরা এক্স এর সাথে কম্পেয়ার করতে পারবো। এখন 4x যেহেতু আছে, তো এখানে এক্স এর সাথে গুণ আছে কত 4, তার মানে 4 দিয়ে কিছু একটা ভাগ হবে হয়তোবা, একটু চিন্তা করে দেখো। তারপর এখানে আছে দেখো sin 3x - π/4, তো এখানে মাইনাস কি আছে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু এখানে এক্স এর উপর পাওয়ার কত আছে 1, এক্স এর সাথে গুণ আছে কত 3, তাহলে এই যে 3x - π/4 পুরো জিনিসটাকে আমরা এক্স এর সাথে কম্পেয়ার করতে পারবো। তার মানে তখন কি দাঁড়াবে sin x dx, তখন সেটাকে আমরা লিখতে পারবো cos x, এই পুরা x ডিভাইডেড বাই কি করতে হবে, এই যে এক্স এর সাথে যে জিনিসটা গুণ আকারে আছে। তাহলে সেভাবে আমরা যদি ম্যাথগুলো করি তাহলে আমাদের আশা করা যায় আনসারগুলো মিলে যাবে। তো তোমরা এই ম্যাথগুলো করে দেখতে পারো। তো আজকের মতো এখানেই শেষ, নেক্সট দিন আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে কথা বলবো। ধন্যবাদ।